আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকালকের ভিডিওটা যারা মিস করছেন তারা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও মিস করছেন। এই জন্য বিশেষভাবে গতকালকের ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করতেছি। তো আজকে আবার নতুন কিছু আসামিকে বা পুরনো আসামিদেরকেই নতুন করে ধুলাই শুরু করে দেই, বেশি কথা না বাড়িয়ে। তো আপনারা সোজা কথা কি বলবো, মানে আমি না চাইলে কৃপণতা শুরু করে দেন। যারা দেন তাদের কাছে চাইতে হয় না, কিন্তু যারা না দেন, এই যে আমি চাইলে আপনাদেরকে কিপটা বললে, কৃপণ বললে তখনই দেন, আর সেটা হচ্ছে লাইক। তো আপনারা মানে লাইক না দেওয়ার কারণে আমার ভিডিওর রিচ বা ইমপ্রেশন কমে যায়, তখন ওই যে আমার পরিশ্রম মানে বৃথা হয়ে যায়। যে আমি এত কষ্ট করে এত ধৈর্য ধরে এত জঘন্য চরিত্রের কিছু নোংরাদেরকে এভাবে ধুলাই করি, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, সেটা মানে মানে সম্পূর্ণভাবে সফল হয়ে ওঠে না। তাই আপনাদের সবার কাছে শুরুতে অনুরোধ থাকলো, আপনারা সবাই এখনই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশনগুলো যেন আরও বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছা যায়। আমি যেই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধুলাই করে তাদেরকে সাধারণ ভিউয়ার্সদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আমি যেন সেই চেষ্টায় সার্থক ও সফল হইতে পারি। তো দয়া করে আপনারা কেউ কৃপণতা করবেন না, কারণ কিপটার ধন পিঁপড়ায় খায়, ঠিক আছে? আর লাইক না দিলে আমি মাইন্ড করব, আর আমি মাইন্ড করলে কেউ কিন্তু সাইন করতে পারে না। তো শুরুতেই ভণ্ড বাচাল শয়তান মানে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করি। এই ফটকার বাচ্চাকে বা এই ভণ্ড চিটার বাটপার প্রতারককে আমি যতই মানে ধুলাই করি না কেন, তাকে যতই অপমান করি, লজ্জা দেওয়ার চেষ্টা করি, আসলে তাদের তো লজ্জা শরম নাই। তাদের তো তলদেশ বিক্রি করে মানে টাকা ইনকাম করে খেয়ে অভ্যাস হয়ে গেছে। মানে সেই জন্য মানে এত জঘন্যভাবে অপমান অপদস্থ করার পরেও তাদের বিন্দু পরিমাণ লাজ লজ্জা হচ্ছে না যে তারা যদি মানে বিশেষ করে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান যে ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে, যে এইগুলোর যদি সে বন্ধ না করে তাহলে সে তার ভাইয়ের সাথে জেনা করে, সে তার বাপ চাচার সাথে জেনা করে, বা মানে এই ধরনের যাদের সাথে মানে বিয়ে বৈধ না তাদের সাথে জেনা করতেও মানে তার বিন্দু পরিমাণ মানে হবে না, মানে দ্বিধাবোধ হবে না। এই ধরনের কিছু কথাবার্তা বলে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে লজ্জা দেওয়ার চেষ্টা করছি। এরপরেও এই ফটকার বাচ্চার এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশির কোনো মানে হচ্ছে না, শিক্ষা হচ্ছে না। সে তার ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা করেই যাচ্ছে। গতকালকেও আবার কি ধরনের একটা ফটকামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, হয়তো বা আপনারা অনেকে দেখে ফেলছেন। আর যারা তাকে বা ওই দলের সবগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজারানীদেরকে বয়কট করছেন, তাদের বোঝার সুবিধার্থে আমি তার থাম্বনেল ও টাইটেলটা স্ক্রিনে শেয়ার করে আবার মানে পড়েও শোনাচ্ছি। এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তার থাম্বনেলের লাইনটা লিখছে, আমার ভাইয়া আমার খবর নেয় না, কান্নার একটা স্টিকার বা ইমোজি। এই কথাগুলো আজকে শেয়ার করলাম। কত বড় ফটকা হইলে মানে সে এইগুলো নিয়ে ভিডিও করতে পারে। আর টাইটেলটা কি দিচ্ছে দেখেন, ভাইয়া চলে যাওয়ার পর আমার মনের ভিতরের কথাগুলো শেয়ার করলাম। আচ্ছা, এই ধরনের টাইটেল এবং থাম্বনেল দেওয়ার কারণটা কি সেটা আগে বলি। যারা তাকে একদম বয়কট করছেন, যারা তার ভিডিও দেখেন নাই তাদের জন্য, যে এমন কোনো কিছুই সে তার ভাইয়ের সম্পর্কে বলে নাই। যে থাম্বনেলের লাইনটা যে আমার ভাইয়া আমার খবর নেয় না, এই কথাগুলো আজকে শেয়ার করলাম। যে তার ভাই তো তার খবর নেয়, এটাই তো সবসময় মানে সব সময় আঞ্চলিক টান চলে আসে, যে সবসময় সে দেখায় যে যে তার ভাই এবং মানে তার মধ্যে কত বন্ডিং। সে তো আবার বন্ডিং আপা, মানে সবার সাথে বন্ডিংটা খুব ভালোভাবে সে মেনটেন করে চলে। মানে বন্ধু বান্ধবী, তার হাই নাগর, পরকীয়া প্রেমিক, সবার সাথেই সে মানে সুন্দর বন্ডিং মেনটেন করে চলে। যেমন আমার মতো এক্স এর সাথেও
মানে সে খুব সুন্দর বন্ডিং মেনটেন করে চ্যাটিং করতো, বা ওই যে যে পুরনো অডিও কল রেকর্ড শোনাইলাম সেখানে আপনারা শুনতে পারছেন। তো এই ধরনের মানে দিয়ে মানে একটু গুলিয়ে ফেলতেছি, কারণ অনেক আসামিকে ধুলাই করতে হবে, তো তাকে নিয়ে বেশি ধুলাই করতে গেলে তখন আবার অন্যান্য আসামিরা ছাড় পেয়ে যাবে যে তার ভাই তার খবর নেয় না। এই ধরনের কোনো কিছুই সোজা কথা তার ভিডিওতে নাই। সে মানে তার ভাই তার খবর নেয় এবং সে তার ভাইয়ের বা মায়ের ভাবির খবর নেয়। এটা তো আপনারা সবসময় দেখেন যে তাদের মধ্যে কত মানে বন্ডিং, কিন্তু কিছু ভিউয়ার্সরা তাদের এই বন্ডিং দেখে কিছু চরম দুঃখী মার্কা ভিউয়ার্স আছে না, যাদের কি বলবো আত্মীয় স্বজনের সাথে বা ভাই বোনদের সাথে সুসম্পর্ক নাই, যারা নিজেরা ভাই বোনদের খবর নেয় না, তো তাদের খবর নেওয়ারও হয়তো বা কেউ থাকে না। তো এইটা নিয়ে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে কমেন্ট করে তাদের দুঃখের কথা শেয়ার করে, যেখানে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বছরের পর বছর বা মাসের পর মাস তার কমেন্ট বক্স অফ রাখে, তার চ্যানেলে একটা কমেন্টও পাবলিশ হয় না বা কেউ তাকে কমেন্ট করতে পারে না। সেখানে কিছু দালাল মার্কা বা চাটুকার মার্কা ভিউয়ার্সরা এই ধরনের কমেন্ট করে মানে তার সাথে চাটুকারিতা করতে আসে। তো ওই ধরনের কমেন্টের উপর ভিত্তি করে এই বাচালের বাচ্চা, এই খাটের রানী রাতের রানী ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিয়ে ফেলছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার একটা মাত্র ভাই, এছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। মানে কি বলবো, মানে আপন জন বলতে সে তার মানে রক্তের আত্মীয় বলতে একমাত্র ভাই। এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার কথাটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো এই জন্য সেও তার ভাইয়ের খবর নেয় এবং তার ভাইও তার খবর নেয়, এইগুলোই সে তার ভিডিওতে বলছে। এবং এইবার সে রিয়েলাইজ করছে মানে তার যে একমাত্র ভাতিজা, যে ইস্ত্রে পাকা দেশি কুত্তার যে ইস্ত্রে পাকা ছেলেটা আছে, তার সাথে তার বন্ডিংটা কত সুন্দর, যে সবসময় যে খালাদের সাথেই শুধু ভাইগনাদের মিল মহব্বত থাকে, মানে থাকে টান থাকে, এরকম না, যে সেও একটা নজির বা উদাহরণ তৈরি করতে চায় যে ফুপ্পিদের সাথেও মানে ভাতিজাদের সম্পর্কটা অনেক গভীর হয়। যে ফুপ্পিরা যদি তার ভাতিজাকে ওইরকম ভাবে আদর করতে পারে, তাহলে ভাতিজারাও ফুপ্পিদের প্রতি ওইরকম টান দেখায়, যেটা তার ভাতিজা এই ইচড়ে পাকা টান তার প্রতি এবার দেখাইছে। এটা সেটা এটা মনে করলে তার বুক ফেটে কান্না আসে, তার বুকটা চিরে যায়, কলিজা ছিঁড়ে যায়, এটা সেটা কত কিছু। তার সামর্থ্য হইলে হইলে সে তার ভাতিজাকে আবার তার কাছে নিয়ে যাবে, এটা সেটা বলে কতক্ষণ মানে ঘেউ ঘেউ বা চাপাবাজি করলো। যে ভাগ্য গুণে দেশি কুত্তার মতন একটা ভাই সে পেয়েছে। দেশি কুত্তা গর্ব করে বলে বা তাকে ভালোবেসে আদর করে নাকি বলে যে দাঁতের বাগান তুই তো আমার বোন না, তুই তো আমার সন্তানের মতো, তোকে আমি বোন হিসেবে দেখি না, আমি আমার সন্তানের মতো তোকে ভালোবাসি, ঠিক আছে? মানে এইসব ফটকামি ফাতরামি বা গলাবাজি চাপাবাজি দেখলে, মিথ্যাচারিতা দেখলে শুনলে সত্যি মানে আমার পায়ের জুতাটা তখন হাতে চলে আসে। তখনই দাঁতের বাগানকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিতে ইচ্ছা করে। এটা তো সেই ভাই, যেই ভাই মানে ওই যে ডিশের যে ডিশ লাইনের যে তারগুলো আছে, সেই তার দিয়ে পেঁচিয়ে চাবুক বানিয়ে সেই চাবুক দিয়ে তোর পিঠে আদর করতো, আর তোর পিঠে মানে চামড়া উঠে যেত বা দাগ পড়ে যেত, লাল কালো হয়ে থাকতো। সেগুলো বলে বলে আমার বুকে মাথা রেখে তুই তোর কষ্ট শেয়ার করতি আর চোখের জল করতি, যে তুমি তোমার ভাইয়াকে দেখতে পারো না কেন, ঘৃণা করো কেন, এটা সেটা, তার প্রতি তোমার এত রাগ কেন, তাকে তুমি কেন সাপোর্ট করো না। তার বিয়ের সময় আদতে এই দাঁতের বাগানের সাথে আমার কখনোই কোনো মানে রিলেশন থাকাকালীন সময় ঝগড়াঝাটি হয় নাই, শুধু কিছু কিছু মানে ওই মুহূর্তে একটু মান অভিমান হয়েছিল। সেটা হচ্ছে দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর যখন বিয়ে করে ফেলে, তখন তাদের পরিবারে যে একটা তুফান উঠছিল, যে মাগিনুরের মতন একটা পাটক্ষেতের রানীকে, একটা রাতের রানীকে, খাটের রানীকে যখন দেশি কুত্তা কাউকে না জানিয়ে, কারো অনুমতি না নিয়ে, সবার অমতে বিয়ে করে ফেলছিল, এটা নিয়ে দেশি কুত্তার ওই চুর বাপ, এই দেশি কুত্তার খাডাস মা এবং দেশি কুত্তার অন্যান্য আত্মীয় স্বজন, তখন তো তার দাদি জীবিত ছিল, কেউ এটা মেনে নিতে পারে নাই। তখন দাঁতের বাগান কে বলছিলাম যে তুমি অন্তত তোমার ভাইয়ের পক্ষে
থাকার চেষ্টা করো, তোমার ভাইকে সাপোর্ট করো। সে বলছে তুমি বেশি বুঝতে আইসো না, এই ধরনের একটা মেয়েকে বিয়ে করছে যেটা তুমি কল্পনাও করতে পারবা না, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, তুমি আমাদের ফ্যামিলিগত ব্যাপারে ইন্টারফেয়ার করার চেষ্টা করবা না। তো এইরকম কথার পরে যখন সে প্রথমবার আমার সাথে এতটা উচ্চস্বরে কথা বললো বা এইভাবে আমাকে মানে তাদের ফ্যামিলিগত বিষয় থেকে মানে দূরে থাকতে বললো, অ্যাভয়েড করতে বললো সবকিছু, তো আমি আর বাড়াবাড়ি করি না। আমি শুধু তাকে বলছিলাম ভবিষ্যতে যেন মানে আমার আর তোমার সম্পর্কের কথাটা জানাজানি হলে তোমার ভাইও তোমার বিরোধিতা না করে, এই দিকটা খেয়াল রাখো। আমি ওই দিকটা চিন্তা করে তোমাকে বলছিলাম যে এখন তুমি তোমার ভাইকে সাপোর্ট করো, ভবিষ্যতে যেন তোমার ভাই ভাবি তোমাকে সাপোর্ট করে। তো তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টু সাহেবের কথা, মানে শয়তানে না শুনে ধর্মের কাহিনী। তো এই দাঁতের বাগান তো জানতো তার ভাবি কত বড় জঘন্য চরিত্রের একটা রাতের রানী, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর যে একটা পাট ক্ষেতের রানী, এটা জেনে বুঝে সে তখন মুখ ফুটে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, শুধু আমাকে একটু ইয়ে করে গেল। আর সেই ভাইয়ের কথা মানে তুই এখন মানে মিথ্যাচার করতে এসে মানে গলাবাজি চাপাবাজি করিস, মিথ্যা অভিনয় করিস। এত অভিনয় কি করে করো প্রিয়? তোমার মতো অভিনেত্রী আমি জীবনে খুব কমই দেখেছি প্রিয়, তুমি মানুষ হইলে না, তোমার মতো নির্লজ্জ বেহায়া শরম সারা আমি কম দেখেছি, বুঝতে পেরেছো? এরপরও তোমাদের মতো রাতের রানীদেরকে ধুলাই করতে গেলে যখন তোমাদের পেশাগুলো বলে, তোমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরে, তোমাদের আসল নাম ধরে ডাকলে তখন যে আমার মুখের ভাষা খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করব মার্জিতভাবে সাবলীলভাবে শালীনতা বজায় রেখে তোমাদেরকে ধুলাই করতে, ঠিক আছে? তবু তুমিও চেষ্টা করো মানে তোমার নষ্টামি নোংরামিগুলো একটু বন্ধ করে দিতে, ঠিক আছে প্রিয় ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি। তো ফটকার বাচ্চা, তোকে এখানে তোর ভাইয়ের সম্পর্কে শুধু এইটুকু তোকে এবং পরকের রানী সাগিনুরকেও বলি যে দেশি কুত্তার মতো, এই দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পির মতো বড় ভাই যেসব বোনেদের আছে সারা পৃথিবীতে, এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশার মতো দুশ্চরিত্রা রাতের রানী খাটের রানী ডাইনি বোন যেসব ভাই বোনদের আছে, তাদের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। মানে বহিরাগত বা পাড়া প্রতিবেশীদের মধ্যে একটু শত্রুতা থাকে না, ওই শত্রুর দরকার নাই। ঘরের মধ্যেই এই যে এই ভাই বোন নামের বিভীষণ থাকে। বিভীষণ তো যে রামায়ণের মধ্যে যতটুকু দেখছি বিভীষণ সত্যের পথে ছিল, কিন্তু এই বিভীষণ এই ডাইনি মাগিনুর যে চরিত্র বা দেশি কুত্তার যে চরিত্র, এইসব বিভীষণ কি বলবো, একদম শয়তান ইবলিশ, শয়তানের চাইতে নিকৃষ্ট জঘন্য চরিত্রের মানে ইবলিশ তারা। একদম মানে কি বলবো, ইবলিশের সবচেয়ে বড় যে ইবলিশ, যেই ইবলিশকে মানে ইবলিশ তো একটাই মনে হয় তাই না, যেই ইবলিশ শয়তানকে আল্লাহ তাআলা বলছিলেন মানে আদেশ দিছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, তোরা সেই ইবলিশের সমতুল্য, বুঝতে পারছিস? একদম সেই ইবলিশই হয়তোবা সব সময় তোদের মস্তিষ্কের মধ্যে খুচাখুচি করে বা তোদের কাঁধে ভর করে থাকে। এই জন্য তোরা এত নষ্টামি নোংরামি করতে পারিস। আর এই দেশি কুত্তার মতো ভাই আর বাংলাদেশি ডাইনি মাগিনুরের মতন বোন তোদের ভাগ্যে জড়ছে। তো দেখ, এই দেশি কুত্তা ভাইয়ের জন্য তুই এত গলাবাজি চাপাবাজি করছিস, আর এই দেশি কুত্তা ভাইয়ের জন্য তোর কালিমা যুক্ত নোংরা অতীত সারা বিশ্ববাসী বা দেশবাসী বা ইউটিউববাসী এভাবে জানতে পারছে। না হলে আমার সাথে তো সেই 2010 সালে ব্রেকআপ হয়ে গেছে, এইসব বিষয়ে সারা বিশ্ববাসী জানতে পারতো না তোর চরিত্র কতটা নোংরা, তুই কতটা জঘন্য চরিত্রের একটা রাতের রানী খাটের রানী ললিপপ চুষা একটা মাগি, ঠিক আছে? এটা মানে সারা জীবন ধামাচাপা পড়ে থাকতো, কিন্তু এইটা প্রকাশ করছে, এটা প্রকাশ করতে সাহায্য করছে তোর এই কুলাঙ্গার ভাই, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এই বাপ্পি, ঠিক আছে? সে যদি তার বউকে শাসন করে রাখতে পারতো, তার বউয়ের ভিডিওটা বোন কেন স্বামী হারা সাথে সাথে ভিডিও মানে ওই ডিলিট করে দিতে বাধ্য করতে পারতো, তাহলে আজকে সারা বিশ্ববাসীর কাছে বা দেশবাসীর কাছে বা ইউটিউববাসীদের কাছে তোর গুমর এভাবে ফাঁস হইতো না, বা তোর চরিত্রটা তোর নোংরা অতীতটা এভাবে উন্মোচিত হইতো না। এবং পরকের রানী সাগিনোর কতটা দুশ্চরিত্রা পরকের রানী একটা, এটাও সারা দেশবাসী বিশ্ববাসী বা ইউটিউববাসী জানতে পারতো না। এটা জানতে পারছে ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের জন্য। মাগিনুরের ভাই বোনগুলোর চরিত্র কতটা জঘন্য ধরনের অপবিত্র,
এটাও জানতে পারছে এই যে মাগিনুরের মতো একটা বোন তাদের ভাগ্যে জোটার জন্য, থাকার জন্য। আর তোরা এখানে গলাবাজি চাপাবাজি করতে আসিস যে এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি মানে যাদের এরকম ভাই থাকে বা বোন থাকে তাদের আর কোনো শত্রুর দরকার হয় না। তো এইসব বিষয়ে ফটকামি গলাবাজি চাপাবাজি একটু কমায় করতে আসিস, ঠিক আছে? আর সবার আগে উত্তর দে, এই ধরনের টাইটেল এবং থাম্বনেলটা তুই কি কারণে লিখলি? তুই যেখানে তোর ভাইয়ের প্রশংসা করতে আসছিস, করতে আসছিস, তাহলে যে আমার ভাইয়া আমার খবর নেয় না, এই কথাগুলো আজকে শেয়ার করলাম। এই তোর ভাইয়া তুই বলতেছিস যে এত খবর নেয়, মানুষ আফসোস করে যে আপনার ভাই কত ভালো, এই সেই করে যে আমাদের ভাই বোনদের মধ্যে এরকম বন্ডিং নাই, মানে আমার ভাইরা বা আমাদের দেশ থেকে মানে যে আত্মীয়রা আছে তারা এরকম খোঁজ খবর নেয় না। তাহলে তুই মানে এই ধরনের টাইটেল এবং থাম্বনেল দিয়ে বিভ্রান্ত করলি কেন? মানে আমাদেরকে বা আমাকে শকড করে দিলি কেন? হতভম্ব না হত না উল্টা পাল্টা দিয়ে হতভম্ব হতম্ভব, তোদেরটা বলতে আমার সুবিধা হয়, মানে এটা হয় না, এটা সহজ হয়। ফকিন্নির বাচ্চা, ভণ্ড বাচাল, মুখোশধারী শয়তান, খাটের রানী, রাতের রানী, দাঁতের বাগান নিশি। আর কিভাবে অপমান অপদস্থ করলে তোর একটু লজ্জা হবে? এখন তোকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। এখন ইচ্ছা ছিল আজকে দেশি কুত্তাকে, বাংলাদেশি ডাইনি মাগিনোরকে, পরকের রানী সাগিনোরকেও সমাত তোলাই করব। এখন সংক্ষিপ্তভাবে তাদের অন্যায় অপরাধগুলোর টাইটেল থাম্বনেল না বলে তাদেরকে একটু ধোলাই করে ছেড়ে দেই। মাগিনুরের মানে অপরাধটা একটু বলি যে মাগিনুর ঢাকায় আসাতে বা দেশি কুত্তা এবং মাগিনুর দুইজন মিলে মালয়েশিয়া থেকে ফিরে আসাতে মানে এই মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনি মিমের উপরে এবং হাগু খাইসের উপরে কতটা মানে প্রেশার পড়ছে বা তাদেরকে কিভাবে কুত্তার মতো দৌড়াদৌড়ি করতে হয়েছে সেটা তো আপনারা দেখছেনই। তারপরে পরকের রানী সাগিনুরও আর ঘরে বসে থাকতে পারলো না, পদ্মার চরে বসে থাকতে পারলো না, কুত্তার মতো সেও তার অসুস্থ মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে আসছে। একে তো আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন, সে হাত ভেঙে মানে অসুস্থ হয়ে আছে, ঠিক আছে? আর পরকের রানী সাগিনুরের বর্তমানে কোন রাতের রাজার খাটকা পাইতে গিয়ে যে নতুন বাচ্চাটার জন্ম হয়েছে ওইটাও নাকি অসুস্থ। এটা পরকের রানী সাগিনুর শুধু মুখেই বলে যে আমার বাচ্চা অসুস্থ, কিন্তু অসুস্থর আর কোনো নাম নাই। এই বাচ্চাকে আর ডাক্তারের কাছে নিয়ে যাইতে দেখি না, শুনিও না, ঠিক আছে? শুধু মুখে মুখে অসুস্থ। তো এই দুইটা বাচ্চাকে নিয়ে সে ঢাকায় চলে আসছে কোন সময়? যখন এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা মেকআপ বুতুরির বাসায় মালয়েশিয়া থেকে ফিরে আসছে। তো সেটা আসার কারণ কি যে মেকআপ বুতু বাংলাদেশি ডাইনি মাগিনোর দেশি কুত্তা তাদের জন্য মালয়েশিয়া থেকে ওই ইকু শপের সস্তায় যে 2 রিঙ্গিত 40 সেন্ট মানে 2.40 রিঙ্গিত দিয়ে যেই জিনিসগুলো মানে বাংলাদেশি টাকায় 60 থেকে 62 বা 63 টাকা কনভার্ট করলে হয়, ওই দোকান থেকে ওই যে দাঁতের বাগানের ভিডিওতে আমরা অধিকাংশ সময় যেটা দেখি যে 2.40 সেন্ট দিয়ে বা রিঙ্গিত দিয়ে যেই জিনিসগুলো কিনে নিয়ে আসে, হিজাব পিন, হিজাব ক্লিপ, এটা সেটা আগর বাগর অনেক ভালো ভালো জিনিসও সেই দোকানে পাওয়া যায়। এই ব্যাপারে মালয়েশিয়ান প্রবাসী আমার কিছু ভিউয়ার্সদের সাথে কথা হয়েছে যে সেখানে মাঝে মধ্যে মানে অনেক ভালো ভালো উন্নত মানের জিনিসও পাওয়া যায়, সেই দোকানের প্রোডাক্টগুলো ভালো, কিন্তু এরপরে তো বাংলাদেশি টাকায় সেটার মূল্যায়ন করতে গেলে মাত্র এটা 60-62 টাকার জিনিস। তো এইগুলো সস্তা পেয়ে বস্তা ভরে এই ফকিন্নির বাচ্চা বা স্বার্থপর মানে বন্ড চিটার বাটপার প্রতারক এই বাংলাদেশি ডাইনি মাগিনোর উদ্দেশিকতা নিয়ে আসছে। আর এই জিনিসগুলো পাওয়ার লোভ আর এই পরকের রানী সাগিনোর সামলে রাখতে পারলো না, সে চলে আসছে। যে একবার চিন্তা করলো না যে এখন বাংলাদেশি ডাইনি মাগিনোর তার পরিবার নিয়ে মেকআপ বুতুরির বাসায় আশ্রয় নিছে। তো তার 2টা বাচ্চা আছে, মেকআপ বুতুরি নয়া নয়া বা কয়েক মাস হয়েছে, সোজা কথা এই হাগু খাইসোকে বিয়ে করে একটা বাচ্চা নিয়ে সংসার করতেছে। তো 2 রুমের একটা ফ্ল্যাটে এতগুলো মানুষ, এখন যদি পরকের রানী সাগিনোর তার বাচ্চা কাচ্চা নিয়ে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাকে নিয়ে এখানে চলে আসে, তাহলে এতগুলো মানুষ কিভাবে গেঞ্জাগেঞ্জি করে এখানে থাকবে, থাকার ব্যবস্থাটা কি? তো এইটার চিন্তা ভাবনা না করে ফকিন্নির মতো মানে ভিক্ষার থলি হাতে নিয়ে মানে ঢাকায় চলে আসছে। আর এই জিনিসটাকে পুঁজি করে
এই বাংলাদেশি ডাইনি মাগিনুর আমার মেয়ে সারিকাকে ইচ্ছা মতো অপমান করে তুলোধুনো করে ফেলছে। ওই সময় এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের সামনে যদি আমি থাকতাম, মানে সে যদি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতো, সত্যি কথা এই ডাইনি মাগিনুরের ওই পাটক্ষেতের রানী তৃষার মুখের মধ্যে আমি পায়খানা লেপে দিতাম, মানে একটা সুইপার ভাড়া করে তাকে কুত্তার পায়খানা তাকে খাইয়ে দিতাম, তার মুখে মানে লাগিয়ে দিতে অর্ডার দিতাম বা লাগিয়ে দিতাম, জুতার মালা পরিয়ে তাকে পুরো মহল্লা ঘুরাইতাম। ঠিক আছে, সে কি করতেছে সারিকাকে গতকালকে বা গত পরশু দিনের ভিডিওতে সারিকারা যেদিন প্রথম ঢাকায় আসছে বলতেছে মানে আমরা আসছি কি নিয়ে আসছি ইয়ে করছি, মানে এইগুলো শুনে বা দেখে আমরা আসার খবর শুনে আর পদ্মার স্বরে থাকতে পারলি না, আমরা তো তোদের এখানে যাইতামই, ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতি, যে চলে আসতে হবে, হাত ভাঙ্গা নিয়ে তোর চলে আসতে হবে, তোর জিনিস কি ভাঙ্গে যাবো না অন্য কেউ দিয়ে দিব, তোর জিনিস তো তোরই থাকবো, তোর মার জন্য তোর সৎ বাপের জন্য ওই রোহিঙ্গার বাচ্চা মানে ডাইনির এক্স লাভার বা এক্স পরকীয়া প্রেমিক ওই রোহিঙ্গার বাচ্চা আরিফের জন্য যা আনছি এগুলো তো তাদেরকে দিতামই, তো তোরা এইভাবে চলে আসলি কেন হাত ভাঙ্গা নিয়ে, অসুস্থ শরীর নিয়ে। তো কতটা জঘন্য চরিত্রের একটা মানে রাতের রানী হইলে, একটা ফটকার বাচ্চা হইলে, একটা ডাইনি পিশাচিনী হইলে, একটা ছোট বাচ্চার সাথে, একটা 10-10.5 বছরের একটা বাচ্চার মনের সাথে এইভাবে ইয়ে করতে পারে, ভণ্ড বাচ্চা মানে এই রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই আমার সন্তানকে যেভাবে অপমানিত অপদস্থ করলি, মানে সে তো এগুলোর কিছুই বুঝতেছে না, সে ইয়ে করতেছে না, সে যেদিন নিজে কিছু বুঝতে শিখবে, বিবেক সম্পন্ন হবে, তখন এগুলোর জবাব সে তোকে দিবে, সেটার জন্য তুই তৈরি হয়ে থাকিস। সারিকার জুতার বাড়ি মানে আমি তোদের গালে জুতা পিটা না করতে পারলেও আমি মানে অবশ্যই চেষ্টা করবো আমার মেয়েকে দিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর তোর গালে চুনকালি মাখাইতে এবং জুতা পিটা করাইতে, তখন তোকে মানে জুতার মালা পরিয়ে যাতে আমি মানে অন্ততপক্ষে ইউটিউববাসীদেরকে দেখাইতে পারি, এইটা আমার সবচেয়ে বড় স্বপ্ন থাকবে বা চেষ্টা থাকবে। তুই সেই দিনের জন্য তৈরি হয়ে থাক, নষ্টা মাগি, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর। আর পরকের রানী সাগিনোর তোর কথা কি আর বলবো, তুই অজুহাত দেখাস যে মানে তুই কোনো কিছুর জন্য আসিস নাই, তুই মেয়েদেরকে ডাক্তার দেখাইতে আসিস। তোর টাইটেল থাম্বনেল না পড়লে আমি এখানে এটা ভালোভাবে বলতে পারবো না। থাম্বনেল দিছিস গতকালকে যে আমাকে দোয়া করে দিলেই হবে, আর কোনো কিছু চাই না, ওরে সিটার, ওরে বাটপার, লোভী কোথাকার। আরেকলেন লিখছিস বিয়ের বিষয় কি বলল শারমিন আপু এসে, এই ধরনের কোনো কিছুই তোর ভিডিওতে তুই দেখাইতে পারিস না যে মাল্টিফ্লাক বা বহু ছিদ্রযুক্ত মাল্টি শারমিন তার বিয়ের কোনো কথাবার্তা বলছে বা বিয়ের জন্য দাওয়াত দিছে, কিন্তু এই ধরনের মিথ্যা একটা টাইটেল এবং থাম্বনেল দিয়ে মানে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করলি বা আমার সাথে প্রতারণা করলি। আর এগুলো থাম্বনেল পড়ছি এতক্ষণ, এবার টাইটেল হাতের বিষয়ে বড় মেয়ের কি বলল ডাক্তারের, মূর্খের বাচ্চা, পাটক্ষেতের রানী, পরকের রানী, এটা কিছু হয়েছে রে? হ্যাঁ, যে হাতের বিষয়ে বড় মেয়ের কি বলল ডাক্তারের, মানে ডাক্তার মানে বড় মেয়ের হাতের বিষয়ে ডাক্তার কি বলল, এই শব্দটা গুছিয়ে লিখতে পারিস না মূর্খের বাচ্চা, যেখানে নিজেই ঠিক মতো একটা শব্দ মানে একটা প্রাইমারি স্কুলের ক্লাস 2-3 এর বাচ্চার একটা বাক্য গঠন তুই করতে পারিস না, সেখানে তুই আমার সন্তানের ভবিষ্যৎটা কিভাবে ধ্বংস করে দিচ্ছিস, ইয়ে করে দিচ্ছিস, একবার চিন্তা করে দেখছিস? আবার তোরও কিছু ভক্তবৃন্দ আছে যারা দালালি চামচামি করে যে সারিকা তোর মতন একটা জঘন্য চরিত্রের রাতের রানীর কাছে, পরকের রানীর মতন একটা জঘন্য মায়ের কাছে, মা নামের কলঙ্কিনীর কাছে নাকি ভালো আছে। ওইসব কৈনির বাচ্চাদেরকে, দালাল চামচা মূর্খের বাচ্চাদেরকে পাইলে জিভটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আর কোনোদিন এই ধরনের মন্তব্য কোনো দালালের বাচ্চা, চামচার বাচ্চা, মূর্খের বাচ্চা আমাকে করতে আসবি না। আরেক লাইন লিখছে বিপদে পড়ছি বলে আসছে ঢাকা শহরে। আরে ফকিনের বাচ্চা, বিপদে তো পড়িস নাই, বিপদে মানে অন্যদেরকে একটু সাময়িক সমস্যার মধ্যে ফেলছিস, বলে যে এইসব জিনিসের লোভ লালসার জন্যই আসছিস। ঠিক আছে, তো আজকের মতো মানে তোদের সবাইকে এখানেই ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকেই বিদায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।